আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এম ওবায়দুর রহমান। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। ব্যাপক দরপতনের পর রোববার শেয়ার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। ৬টি ব্রোকার হাউস ও তাদের সিইও ৩০ দিনের জন্য বরখাস্ত। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ। বঙ্গবন্ধুর ২ পলাতক খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তার আশ্বাস। বিএনপি নেতা সাকা চৌধুরীর চট্টগ্রামের গুডসহিলের বাসায় ৭১-এ নির্যাতন হত্যার যথেষ্ট প্রমাণ মিলেছে, জানিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। নারীর ভাগ্য উন্নয়নে রাজনীতির পাশাপাশি প্রয়োজন অর্থনৈতিক ক্ষমতায়ন। ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রী। এবং পৌর নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখায়নি, বরং সরকারের জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে, মন্তব্য সৈয়দ আশরাফের। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো সংবাদ। ব্যাপক দরপতনের পর শেয়ার বাজারে রোববার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি। একই সাথে বাজার মূল্যের চেয়ে কম দামে শেয়ার কেনা বেচার অভিযোগে ৬টি ব্রোকার হাউস এবং তাদের সিইওকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান এসইসির সদস্য ইয়াসিন আলী। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যেই ঢাকার শেয়ার বাজারে সূচক পড়ে যায় ৫৮৭ পয়েন্টেরও বেশি। অপ্রত্যাশিত এই পরিস্থিতির কারণ খোঁজ করতে গিয়ে জানা যায়, বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক কম দামে শেয়ার বেচা কেনা করেছে আইআইডিএফসি, পিএফআই, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড, এনসিসি, আল আরাফা ইসলামী এবং ঢাকা ব্যাংক। We found some instances of aggressive sell, যার ফলে হয়েছে কি খুব অল্প সময়ে হিউজ অ্যামাউন্ট ট্রেড হয়েছে এবং আন্ডার প্রাইসে ট্রেড হয়েছে। ৬টা ব্রোকারেজ হাউস ৩০ দিনের জন্য আমরা সাসপেন্ড করেছি। ওই ৬টা হাউসের যারা সিইও আছেন তাদেরকে আমরা এই ৩০ দিনের জন্যই সমস্ত কাজ থেকে বিরত রেখেছি। এরই মধ্যে এসব ব্রোকারেজ হাউসকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে এবং এর ওপর শুনানি হবে শনিবার। আগামী রোববারে ট্রেড বন্ধ থাকবে। একই সাথে এর আগে যেসব দিনে বড় ধরনের দরপতন হয়েছে তারও কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। ইয়াসিন আলী জানান, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় রোববার এসইসি বৈঠক করবে। ব্রোকারেজ হাউস, ডিএসসি এবং সিএসির প্রতিনিধিদের সাথে ওই দিন জানানো হবে কবে শুরু হবে পরবর্তী লেনদেন। তবে লেনদেন বন্ধ থাকা ব্রোকারেজ হাউসের সদস্যরা নিজেদের লিংক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য হাউসের মাধ্যমে লেনদেন করতে পারবেন বলেও জানান তিনি। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শেয়ার বাজারে সূচকের পতন ঠেকাতে এসইসির দেয়া সার্কিট ব্রেকার দিয়েও কোনো কাজ হয়নি। দুপুরে লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৬০০ পয়েন্ট পড়ে। আবারও বন্ধ হয় লেনদেন। রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে বিনিয়োগকারীরা। এ সময় ২১ জনকে আটক করেছে পুলিশ। সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয় না হওয়া আর অতি দ্রুত পতন হওয়ায় সূচক সার্কিট ব্রেকার অতিক্রম করেছে বলে জানায় ডিএসই। এদিকে দরপতনের চট্টগ্রাম ও খুলনায় বিক্ষোভ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় এস এম মহিউদ্দিনের রিপোর্ট। আবারও সেই একই ঘটনা, তবে চিত্র একটু ভিন্ন। অন্যদিন পুঁজি হারানো বিনিয়োগকারীরা বিক্ষোভ করত, এদিনে তাদের দল বাঁধার কোনো সুযোগই দেয়নি পুলিশ। বিনিয়োগকারীরা ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করে পুলিশ। আমাদেরকে প্লিজ পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে নির্যাতিত করবেন না। প্লিজ আমাদেরকে বাঁচান, এই পথ থেকে আমাদের সরে দাঁড়ান, নইলে আমরা এমনি নিঃশেষ হয়ে গেছে। এর আগে ডিএসসির অনুরোধে ২ ঘন্টা দেরি করে দুপুর ১টায় শুরু হয় লেনদেন, কিন্তু মাত্র ৫ মিনিটের মধ্যে অবিশ্বাস্য দ্রুত গতিতে সূচকের পতন হলে লেনদেন আবারও বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, খুব অল্প সময়ে এই শেয়ার মার্কেটে ফুলায় ফাফায় উঠে তারা টাকাগুলো নিয়ে চলে গেল। তখন কোনো ব্যবস্থা ছিল না, যেই তারা চলে গেল সাধারণ বিনিয়োগকারী আটকে গেল। এখন তারা অর্থমন্ত্রী বলে যে আমাদের কিছু করার নাই, সরকারের কিছু করার নাই। শাকিল রিজভী সাহেব বলেন এখানে সরকারের হস্তক্ষেপ নাকি, তার মানে কি দাঁড়াইলো? হতাশ হওয়ার কিছু নাই।
এদিকে সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের শান্ত হবার আহ্বান জানায় ডিএসসি। বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনেরও দাবি করেন তারা। আসলের দরকার নাই, যে লাভ করেছে বাজার থেকে এই সাধারণ ইনভেস্টরের এই টাকা, যারা ছোট ছোট স্মল ইনভেস্টর তাদের টাকা এই ব্যাংকে চলে গেছে, এই টাকাটা আবার মানি মার্কেটে তারা 180% খাটাচ্ছে। আমি আশা করি ক্যাপিটাল মার্কেটের টাকা ক্যাপিটাল মার্কেটে ফেরত আসুক। বাজার কারসাজির সাথে যদি কেউ জড়িত থাকে তাদের খুঁজে বের করে শাস্তির দাবিও করে ডিএসসি। এদিকে পুঁজিবাজার চাঙ্গা করতে নানা পদক্ষেপ নেওয়া হলেও ক্রমাগত দরপতন আর লেনদেন বন্ধের মতো ঘটনাবহুল একটি সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। গত 8 ডিসেম্বর থেকে একই পরিস্থিতি চলছে দেশের পুঁজিবাজারে। সূচকের ব্যাপক পতন ঠেকাতে সার্কিট ব্রেকার নির্ধারণ করেও কোনো কাজ হচ্ছে না। বিনিয়োগকারীরা বলছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং দেশকে স্থিতিশীল রাখতে সরকার যেন অতি দ্রুত কোনো পদক্ষেপ নেয়। এস এম মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মদদে একটি চক্র শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে প্রায় 33 লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে সর্বশান্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি শেয়ার বাজার ধ্বংসের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, সরকারের 2 বছরের ব্যর্থতার জবাব দেশের জনগণ পৌর নির্বাচনের মাধ্যমে দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 75তম জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়ার আদর্শ ও জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের সকল অপকর্ম দেশ বিরোধী কাজ প্রতিহত করা হবে। যুবদল নেতাদের পাশাপাশি বিএনপি পন্থী কয়েকজন বুদ্ধিজীবী আলোচনায় অংশ নেন। আওয়ামী লীগ যখন 96-এ ক্ষমতায় এসেছিল, ঠিক একইভাবে এই শেয়ার বাজারে একটি আর্টিফিশিয়াল অবস্থান সৃষ্টি করে কিছু লোক সাধারণ ক্ষুদ্র যে বিনিয়োগকারী তাদের টাকা চুষে নেওয়ার জন্য, লুট করার জন্য একটা ব্যবস্থা করেছিল। লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী সেই দিন ফতুর হয়ে ঘরে ফিরেছিল। কালকে কত ক্ষুদ্র বিনিয়োগকারী টেলিভিশনের সামনে কেঁদে কেঁদে বলেছেন যে তার এখন রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নেই। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। দুপুরে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে 2 দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন ভারতের স্বরাষ্ট্র সচিব গোপাল কে পিল্লাই। আগামী 2 মাসের মধ্যে সীমান্ত সংক্রান্ত সব অমীমাংসিত বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে দুপক্ষই। এদিকে ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর 2 জন খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত অনিন্দিতা কামালের রিপোর্টে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানী সহ বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়। এতে 2 দেশের সম্পর্কে নতুন করে দেখা দেয় টানাপোড়েন। আর ঠিক এ সময়ই ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের 11তম বৈঠক। বাংলাদেশ এ ধরনের হত্যা বন্ধে ভারতকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেয়। বৈঠক শেষে এসব হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও ভারতীয় স্বরাষ্ট্র সচিব বলেন, আগের তুলনায় হত্যাকাণ্ডের হার কমে গেছে। I can only say that from the government of India and on my own behalf, we deeply regret the deaths of the Bangladesh nationals. Compared to 2009, when 55 deaths took place, it has come down. I agree that 31 is not something which we are at all comfortable with. And as I mentioned during our discussions, we have said that we are not comfortable with any death at all. And therefore we would like to reduce it to 0. এছাড়া ছিটমহল সমস্যার সমাধান, অচিহ্নিত সীমানা চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান বন্ধে উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয় বলে জানান বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব। 0 পয়েন্টের 150 গজের মধ্যে তার কাটার বেড়া নির্মাণ, বর্ডার ম্যানেজমেন্ট স্কিম এবং বিশেষ করে সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষীদের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা হয়। শীঘ্রই এসব সীমানা সংক্রান্ত অমীমাংসিত বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য যৌথ সার্ভে টিম তাদের কার্যক্রম শুরু করবে। বৈঠকে ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর 2 জন খুনি ক্যাপ্টেন মাজেদ ও রিসালদার মুসলিম উদ্দিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হয়। এদিকে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে দেখা করেন সফররত ভারতের স্বরাষ্ট্র সচিব। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারাও আমাদেরকে
কথা দিয়েছেন যে এই ব্যাপারে তারা যথেষ্ট সাহায্য করতে প্রস্তুত। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরের আগে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলে সচিব পর্যায়ের বৈঠকে জানানো হয়। অনিন্দিতা কামাল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের গুডসহিলের বাসায় ৭১ নির্যাতন হত্যার যথেষ্ট প্রমাণ মিলেছে। এসব তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে শিগগিরই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে দ্বিতীয় দফায় ৫ দিন তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় ট্রাইব্যুনালের তদন্ত দল। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। ৭১ ফজলুল কাদের চৌধুরীর বাড়ি চট্টগ্রামের গুডসহিল ছিল সবচেয়ে বড় নির্যাতন কেন্দ্র। সেখানে মানবতা বিরোধী যেসব অপরাধ সংগঠিত হয়েছে তার নেতৃত্বে ছিলেন তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এসব তথ্য জানিয়ে বলেছে, সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এখন তদন্ত দলের হাতে আছে। গুডসহিলে মানুষকে হত্যা করা হয়েছে সেই সহ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলায় যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে আমি যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ পেয়েছি। সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে তদন্ত দলের প্রধান রানা দাশগুপ্ত বলেন, এরই মধ্যে পাওয়া সব তথ্য প্রমাণ নিয়ে দ্রুত ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত দল। আমরা চাই সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে তদন্তকারী সংস্থা সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালের কাছে তারা উপস্থাপন করবেন। তবে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে যে অনেকে এখনো হুমকিতে রয়েছেন বলে স্বীকার করেছেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ দেওয়ার পূর্বে তারা তাদের নিরাপত্তা সম্পর্কে যে প্রশ্নটি বারবার নিয়ে আসেন, আমাদের নিরাপত্তার বিষয়ে আপনাদের কতটুকু এখানে অবদান বা আপনাদের কতটুকু এখানে ভূমিকা থাকবে। দ্বিতীয় দফায় তদন্তে গত 15 জানুয়ারি থেকে রাউজান সহ চট্টগ্রামের গণহত্যার বিভিন্ন স্থান পরিদর্শন ছাড়াও প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য নিয়েছে 4 সদস্যের এই তদন্ত দল। জব্দ করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে যুগোপযোগী একটি জাতীয় নারী নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে নারীর ক্ষমতায়নের জন্য নারীর রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি বলে উল্লেখ করেছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের 3 দিনব্যাপী সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। চট্টগ্রাম ভিত্তিক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন AUW আয়োজিত এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দিতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি দাতিন পাদুকা সেরি রশমা মনসুর, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি, মানবাধিকার আইনজীবী চেরি ব্লেয়ার ও জাপানের সাবেক ফার্স্ট লেডি আকি আবে সহ বেশ কয়েকজন বিশ্ব ব্যক্তিত্ব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি। অন্যদিকে এশিয়ার অধিকাংশ জনগোষ্ঠী দারিদ্র্য সীমায় বসবাস করায় নারী শিক্ষায় বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন মানবাধিকার আইনজীবী চেরি ব্লেয়ার। In this Asia, a majority of the region's population live in deep poverty. In these areas, even basic education remains an ambition, not a right. And it is women who bear the brunt of this injustice, right through their lives, from the cradle to the grave. নারীর প্রতি বৈষম্যের ধারাবাহিকতা ও অসমতা অবসানে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি সাধন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাকে যৌথ আইন ও নীতি দ্বারা সমর্থন করা অত্যাবশ্যক। আমাদের সরকার এ বিষয়ে সম্পূর্ণ সচেতন রয়েছে। আমরা নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার